আচ্ছা, আজকে হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়ের সর্বশেষ ক্লাস অর্থাৎ অষ্টম ক্লাস। আজকের ক্লাসে আমরা শব্দের প্রতিধ্বনি কি জিনিস এবং প্রতিধ্বনি সংক্রান্ত কিছু ম্যাথমেটিক্স এই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখো, শব্দের প্রতিধ্বনি। তো পূর্বে আমরা আলোচনা করছি এরকম যে শব্দের প্রতিফলনের বাস্তব উদাহরণ হচ্ছে প্রতিধ্বনি। দেখো, রাতে ফাঁকা মাঠের মধ্যে বা নদীর পাড়ে, পাহাড় বা সারিবদ্ধ দালানের নিকট দাঁড়িয়ে যদি কেউ জোরে শব্দ করে, তাহলে সেই শব্দটা একটু পরে পুনরায় আবার শোনা যায়। এই যে পুনরায় শোনা যায়, একেই কিন্তু প্রতিধ্বনি বলে। কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ যদি দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে উৎসের কাছে ফিরে আসে, তখন মূল ধ্বনির যে পুনরাবৃত্তি ঘটে তাকে শব্দের প্রতিধ্বনি বলে। এই প্রতিধ্বনি কাকে বলে সেই ডেফিনেশনটা হয়তোবা আমাদের অলরেডি পূর্বে আলোচনা হয়ে গেছে, আশা করি পেছনে। তো ঠিক আছে, তাহলে প্রতিধ্বনির ধারণা হয়তো তোমাদের ক্লিয়ার হলো। এখন আমি একটু প্রতিধ্বনি সংক্রান্ত একটা চিত্র এবং একটা ম্যাথমেটিক্সে যাব। দেখো, আমরা প্রতিধ্বনি বোঝানোর জন্য এখানে একটা চিত্রের কথা চিন্তা করছি। চিত্রটা কিরকম তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এখানে হচ্ছে এস, এই এস এর মানে হচ্ছে উৎস। তো প্রশ্ন জাগতে পারে উৎস কি? মানে যেখান থেকে শব্দ সৃষ্টি হবে সেটা হচ্ছে উৎস। যেমন আমরা প্রত্যেকে একটা উৎস। আমি এখন কথা বলতেছি, আমি নিজে কিন্তু একটা উৎস। তো এটাকে ইংরেজিতে সোর্স বলে। তাই এই উৎস, এটাকে আমরা আর দ্বারা এস দ্বারা প্রকাশ করলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা, উৎসকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এখান থেকে শব্দ সৃষ্টি হবে। এখন এখান থেকে যে শব্দটা সৃষ্টি হবে সেই শব্দটা বিভিন্ন দিকে চলে যাবে। আমরা জানি একটা জায়গায় শব্দ করলে সেই শব্দ কিন্তু সব দিকে ছড়াইয়া যায়। বাট আমরা সব দিকের মধ্য থেকে যে কোনো এক দিকে একটা প্রতিবন্ধক ধরবো, কারণ আমরা যে কোনো এক দিকের শব্দ বাধা পেয়ে ফিরে আসার ব্যাপারটা চিন্তা করব। তো আসলে শব্দ তো সব দিকেই চলে যায়। তো এখানে যেটা দেখানো আছে, দেখো তোমরা, আর দ্বারা যেটাকে বোঝানো হচ্ছে সেটা হলো, এটাকে আমরা প্রতিবন্ধক বলতে পারি। তো এমনিতে যদি বলো যে প্রতিবন্ধক কি জিনিস, তাহলে প্রতিবন্ধক বা মানে হচ্ছে, অথবা এটাকে প্রতিফলক পৃষ্ঠও বলতে পারো। অর্থাৎ যেখানে গিয়ে বাধা প্রাপ্ত হবে সেটা হচ্ছে প্রতিবন্ধক, যাকে ইংরেজিতে বলে আর, মানে অর্থাৎ রিফ্লেক্ট থেকে আর আর কি, যেখানে গিয়ে প্রতিবন্ধক বা বাধা প্রাপ্ত হবে যেটা, সেটা তার মানে এই যে আর আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে, অর্থাৎ এখানে গিয়ে বাধা প্রাপ্ত হবে। এটা একটা ওয়াল হতে পারে বা অন্য যে কোনো বস্তু হতে পারে। তোমরা চিত্রে হয়তো দেখতে পাচ্ছ যে আমি আসলে ঠিক কোন বস্তুটার কথা বলছি। এই যে এটা হচ্ছে আমাদের প্রতিফলক। তাহলে এই প্রতিফলকে গিয়ে এখান থেকে সৃষ্ট শব্দটা, এই যে এস বিন্দু থেকে যে শব্দটা সৃষ্টি করা হলো, সেই শব্দটা গিয়ে এই প্রতিফলকে বাধাপ্রাপ্ত হবে। আচ্ছা, তাহলে লেখাটা একটু দেখো, যে প্রতিফলকে প্রতিফলিত হয়ে শব্দ উৎসের কাছে দাঁড়ানো শ্রোতার কাছে ফিরে এলে সেই শব্দের প্রতিধ্বনি শোনা যাবে, তেমন কোনো কথা নেই। কেন? প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম একটা দূরত্ব বজায় রাখতে হবে। তার মানে আমি শুধু শব্দ করলাম আর সামনে একটা প্রতিফলক আছে, তার মানে প্রতিফলক রেখে শব্দ করতেছি, এর মানে আমার শব্দ গিয়ে বাধা পেয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসবে, ব্যাপারটা এরকম না। যেমন আমি এখন যেখানে বসে কথা বলতেছি, আমার রুমে আমার পাশেও কিন্তু ওয়াল আছে, প্রতিফলক আছে, কিন্তু সেখান থেকে তো শব্দ বাধা পেয়ে ফিরে আসছে না। এটার মূল কারণ হচ্ছে যে আমি যে উৎস এবং যে ওয়াল প্রতিফলক, এই দুইয়ের মধ্যবর্তী ন্যূনতম একটা দূরত্ব বজায় রাখতে হবে। এটার আবার মূল কারণ হচ্ছে কোন শব্দ শোনার পর সেটা আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে, এটা রেস্ট থাকে বলছে। রেস্ট মানে হলো শব্দের একটা ক্রিয়া, আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড থাকে। এই সময়টাকে শব্দ অনুভূতির স্থায়িত্বকাল বলে, যেটা আমরা অলরেডি পড়ছি। তো প্রতিধ্বনি শোনার জন্য মূল ধ্বনি এবং প্রতিধ্বনি, এই দুইয়ের মধ্যবর্তী যে সময়ের ব্যবধান, সেটা কমপক্ষে 0.1 সেকেন্ড হওয়া প্রয়োজন। সোজা কথা হচ্ছে, এখান থেকে এই উৎস থেকে আমি যে শব্দ সৃষ্টি করলাম, সেই শব্দ যে প্রতিফলকে গিয়ে বাধাপ্রাপ্ত হবে এবং ফিরে আসবে, এই বাধা পেয়ে ফিরে আসার জন্য ন্যূনতম সময় লাগবে 0.1 সেকেন্ড। যদি 0.1 সেকেন্ড না হয় তাহলে এই শব্দ শোনা যাবে না। আচ্ছা, তাহলে একটু মনোযোগ দাও। দেখো যে যদি এর চাইতে কম হয়, আমি যে শব্দ করছি সেটা যদি কম হয়, দেখো এর চেয়ে কম হলে মূলধ্বনি থেকে প্রতিধ্বনিকে আলাদা করা যাবে না। কারণ হলো আমি যে শব্দটা শুনছি প্রথমে, সেটাই তো আমার মস্তিষ্কে 0.1 সেকেন্ড অবস্থান করছে। হ্যাঁ, সুতরাং প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব এমন হতে হবে যেন প্রতিফলন শব্দ 0.1 সেকেন্ডের আগে ফিরে আসতে পারে। এই যে আমি একটু আগে যে জিনিসটা বর্ণনা করছি সেটা এখানে আছে। ধরা যাক এস অবস্থান থেকে আর অবস্থানে একটা প্রতিফলক রাখা আছে, প্রতিবন্ধক বা প্রতিফলক, যেটা আমি আগেই বলছি।
রাখা আছে এস এবং আর, তাহলে এই যে এস বিন্দুতে হচ্ছে আমার উৎস, এখান থেকে দাঁড়িয়ে আমি শব্দ করলাম, আর হচ্ছে প্রতিফলক, তাহলে তার মধ্যবর্তী একটা দূরত্ব কিন্তু আমরা ডি ধরছি, কারণ ডিস্টেন্স, এই জন্য দূরত্ব হচ্ছে ডি। এখন এস অবস্থান থেকে শব্দ উৎপন্ন করলে সে শব্দ আর প্রতিফলকে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় কিন্তু আবার এস অবস্থানে ফিরে আসে, তাহলে এদের মধ্যবর্তী একটা দূরত্ব কিন্তু আমরা এখানে ধরে নিচ্ছি। এই যে আমাদের দূরত্ব যে এস এবং আর, এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি মিটার, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে ওখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় ফিরে আসলেই কিন্তু সেই শব্দটা শুনতে পাবো, যদি ফিরে না আসে তাহলে কিন্তু আমরা সেই শব্দটা শুনতে পাবো না। আচ্ছা, চিত্রের ব্যাপারটা হয়তো বা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি একটু ম্যাথমেটিক্যাল ব্যাপার বলবো। ম্যাথমেটিক্যাল ব্যাপারটা হচ্ছে এরকম, তোমরা দেখো যে আমরা যে শব্দটা সৃষ্টি করলাম, দেখো সেই শব্দ কিন্তু এস বিন্দু থেকে আরে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় আবার এস বিন্দুতে ফিরে আসবে। কথাটা কিরকম, এস বিন্দুতে তো আমি শব্দ করছিলাম আমার চিত্রে, তাহলে এস বিন্দু থেকে সেই শব্দটা আর বিন্দুতে বাধাপ্রাপ্ত হয়ে আবার পুনরায় ফিরে আসবে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে বলো তো আমার শব্দ টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তুমি যদি বলো ডি মিটার, তাহলে কিন্তু ভুল হবে, কারণ আমার শব্দ কিন্তু উৎস থেকে প্রতিফলকে যাওয়ার সময় ডি মিটার দূরত্ব অতিক্রম করছে, এবং আবার পুনরায় বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসার ক্ষেত্রেও ডি দূরত্ব অতিক্রম করছে। তার মানে আমার শব্দ কিন্তু টোটাল 2D দূরত্ব অতিক্রম করছে। আবার ওই বিষয়টা বলি, আমরা যে বিন্দু থেকে শব্দ করছি সেখান থেকে শব্দটা আর প্রতিফলকে বাধাপ্রাপ্ত হয়ে হলো, তার মানে ডি দূরত্ব অতিক্রম করলো, আবার বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় যখন আমার কাছে ফিরে আসলো তারপরে তো আমি প্রতিধ্বনি শুনতে পাবো, সুতরাং ডি প্লাস ডি অর্থাৎ 2D দূরত্ব অতিক্রম করলো। এখন এস অবস্থানে যদি আমরা প্রতিধ্বনি শুনতে চাই তাহলে 2D দূরত্ব অতিক্রম করার জন্য কমপক্ষে 0.1 সেকেন্ড সময় অতিবাহিত করতে হবে। তার মানে এই 0.1 সেকেন্ডের গ্যাপ হতে হবে আমার এস থেকে শব্দটা গিয়ে আবার পুনরায় ফিরে আসার জন্য। এখন আমরা যে জিনিসটা জানি, অলরেডি আমরা গতির চ্যাপ্টারে একটা বিষয় পড়ছি, দেখো তোমরা বুঝতেছো কিনা। গতিতে আমরা পড়ছি বেগ সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়। তো বেগ আর দ্রুতি তো একই কথা, আমরা এখানে দ্রুতিও বলতে পারি যে দ্রুতি সমান হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়। তো শব্দের দ্রুতি বা বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, যে পরের লাইনটা, বা কিন্তু দূরত্বের জায়গায় আমাকে লিখতে হবে 2D, সুতরাং 2D ডিভাইডেড বাই সময় হচ্ছে টি। হ্যাঁ, এখানে শব্দের দ্রুতি ভি, তাহলে কিন্তু আমরা খুব সহজে লিখে ফেলতে পারি। এখান থেকে একটু বজ্রগুণন করে দেখো, এই যে লিখলাম যে ভি সমান 2D ডিভাইডেড বাই টি, তুমি এখান থেকে একটু বজ্রগুণন করো, বজ্রগুণন করলে কি পাওয়া যাচ্ছে যে 2D সমান ভি ইন্টু টি। সুতরাং এখান থেকে তোমার 2D সমান ভি ইন্টু টি, তাহলে ডি সমান কি আসে, বি ইন্টু টি ডিভাইডেড বাই 2। এই যে শেষে আমি যে লাইনটা পাইলাম, এটা আমার অঙ্ক করতে কাজে লাগবে, এটা দিয়ে অঙ্ক করা যাবে ইচ্ছে করলে। আচ্ছা, এইটাই আমাদের লাস্ট চেহারা, আমরা এটা দিয়ে অঙ্ক করতে চাই যে ডি সমান বি ইন্টু টি ডিভাইডেড বাই 2, দূরত্ব বের করার জন্য এই সূত্রটা দিয়ে আমি অঙ্ক করব। তো এই সূত্রটা দিয়ে ডি বের করতে চাই, তাহলে ডি বের করার জন্য আমার কিন্তু ভি এর মান জানতে হবে এবং টি এর মান জানতে হবে। তো ভি হচ্ছে শব্দের বেগ, 0°C তাপমাত্রায় শব্দের বেগ 332, সেটা আমাদের আগে জানা আছে। আমরা এখানে 332 ব্যবহার করব, 0 তাপমাত্রায় শব্দের বেগ। সাথে সাথে এই যে সময়টি, এটা আমরা 0.1 সেকেন্ড ব্যবহার করব। কেন 0.1 সেকেন্ড ব্যবহার করব, কারণ আমরা ন্যূনতম দূরত্ব বের করতে চাই, যে প্রতিদিনে শোনার জন্য ন্যূনতম কতটুকু দূরত্ব লাগবে। ন্যূনতম দূরত্বের ধারণাটা তোমরা একটু ক্লিয়ার হও। ন্যূনতম দূরত্বের ধারণাটা হচ্ছে এরকম যে 16.6 মিটার আমার এখানে রেজাল্ট আসবে, এটা কিন্তু কমপক্ষে এতটুকু দূরত্ব লাগবে। তার মানে এর চাইতে বেশি দূরত্ব হলে কিন্তু প্রতিদিনই শুনতে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি এর চাইতে কম দূরত্ব হয় তাহলে কিন্তু প্রতিদিনই শোনা যাবে না। এই যে ন্যূনতম দূরত্বের জন্য, তাহলে ডি আমি ভির জায়গায় বসাইছি 332, আর সময়ের জায়গায় 0.1 সেকেন্ড ডিভাইডেড বাই 16.6 মিটার, অর্থাৎ প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কমপক্ষে 16.6 মিটার হওয়া দরকার। আমি কিন্তু আবারও বলছি, এটা কিন্তু ন্যূনতম দূরত্ব 16.6 মিটার হওয়া দরকার। তার মানে এর চাইতে বেশি দূরত্ব হলে কিন্তু সমস্যা হবে না, কিন্তু 16.6 মিটারের চাইতে কম দূরত্ব হলে সমস্যা হবে। এবার আমি তোমাদের জন্য এখানে আরেকটু কথা যুক্ত করি, এই যে 16.6 মিটার যে আমি দূরত্ব বললাম, এটা কিন্তু নির্দিষ্ট না, এটার মান চেঞ্জ হতে পারে। এটার মান কিভাবে চেঞ্জ হতে পারে সেটা একটু মনোযোগ দাও। এটার মান চেঞ্জ হতে পারে এই জন্য, এই যে আমি শব্দের বেগ বসাইছি 332, এটা কিন্তু 0°C তাপমাত্রায় শব্দের বেগ, তাহলে এই শব্দের বেগটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু দূরত্ব বেড়ে যাবে। তার মানে আমার তাপমাত্রা যদি 0°C না হয় অন্য তাপমাত্রা হয় তাহলে শব্দের বেগ বাড়বে। যেমন সাধারণত 20°C তাপমাত্রা যদি হয় তাহলে শব্দের বেগ হয়ে যাবে আরো বেশি, 344 হবে। সেটা কিভাবে, কারণ ওই যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের বেগ 0.6 করে বাড়ে, তাহলে বেড়ে গিয়ে যেই শব্দের বেগটা হবে সেই শব্দের বেগ নিতে হবে। তখন কিন্তু আমার দূরত্ব 16.6 থাকবে না, 17 পয়েন্ট সামথিং হতে পারে। তার মানে এটা 16.6 হবে না 17 হবে, এই বিষয়টা ডিপেন্ড করতেছে যে শব্দের বেগের উপরে। তাহলে ন্যূনতম দূরত্বের ব্যাপারটা কিন্তু শব্দের বেগের উপর নির্ভর করে, বাট এই যে 0.1 সেকেন্ড এটা কিন্তু নির্দিষ্ট, এই মানের কোনো পরিবর্তন হবে না।
ওকে, এরপরে এখান থেকে তোমরা আরেকটা বিষয় বুঝতে পারবা, এই যে আমি যেভাবে দেখো উৎস থেকে প্রতিফলকের মধ্যবর্তী দূরত্বটা ঠিক যেভাবে বের করে ফেললাম, ঠিক এই থিওরিতে এই যে এটা ছিল উৎস এবং এটা ছিল দূরত্ব, প্রতিফলক দূরত্ব, আমরা যেই সিস্টেমে এখান থেকে এখানে দূরত্ব বের করলাম, ঠিক একই সিস্টেমে আমরা কিন্তু কূপ বা সমুদ্রের গভীরতা বের করতে পারবো। যে আলোচনাটা আগের বইয়ে ছিল, তোমার বইয়ে যদিও নাই, কিন্তু আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। যেমন সমুদ্রের গভীরতা যখন মাপবো তখন এটা হবে সমুদ্রের উপরের বিন্দু, এটা হবে সমুদ্রের তলদেশ, পানির তলদেশ। তাহলে এখানে দাঁড়িয়ে তখন শব্দ সৃষ্টি করবো আমরা, সেই শব্দ সমুদ্রের তলদেশে যাবে আবার ফিরে আসবে। এই যে শব্দ সমুদ্রের তলদেশে যাবে এবং ফিরে আসবে, তার জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে। সেই সময়টা কিন্তু কাউন্ট করা হবে সোনার যন্ত্রের সাহায্যে। সোনার যন্ত্র বলে দিবে কতটুকু সময় লাগছে। আর এই যে সমুদ্রের পানিতে শব্দের বেগ কত সেটা আমাদের জানা থাকবে। তাহলে কিন্তু দুইটা বিষয়, এক হচ্ছে সোনার যন্ত্র আমাকে বলে দিবে যে শব্দ সমুদ্রের তলদেশে যাইতে এবং আসতে কতটুকু সময় লাগছে, সেই শব্দটা সেটা কাউন্ট করবে সোনার যন্ত্র আর শব্দের বেগ। তাহলে আমরা কিন্তু তখন ইকুয়েশনের ডি সমান বি ইনটু টি লিখবো না, সেই সূত্রে আমরা একটু পরিবর্তন করে লিখবো এইচ, কারণ তখন তো গভীরতা, তখন হবে এইচ সমান বি ইনটু টি ডিভাইডেড বাই 2। তার মানে সমুদ্রের গভীরতা যখন মাপবো তখন ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে, এখানে হবে এইচ সমান বি ইনটু টি ডিভাইডেড বাই 2, আর বাকি সবই এক। কারণ তখন ওই যে সমুদ্রের সর্বশেষ গভীরে যাবে আবার ফিরে আসবে, তার মানে গভীরতা যদি এইচ হয় তাহলে যাওয়ার জন্য এইচ, আসার জন্য এইচ, অর্থাৎ 2h দূরত্ব অতিক্রম করবে আমার শব্দ, সেজন্য এইচ সমান বি ইনটু টি ডিভাইডেড বাই 2। কারণ ভি শব্দের বেগ, পানিতে শব্দের বেগ বসাবো, আর টি হচ্ছে সোনার যন্ত্র থেকে যে সময়টা পাবো সেটা বসিয়ে কিন্তু আমরা সেম সিস্টেমে সমুদ্রের গভীরতা বের করতে পারবো। তো আচ্ছা, তাহলে দেখো আমরা এখন অঙ্কে যে সূত্রগুলো ব্যবহার করব, এর মধ্যে প্রথম যে সূত্রটা সেটা অলরেডি আমি তোমাদের এইমাত্র দেখাইলাম। দেখো 2d সমান ভি ইনটু টি, তাহলে এই সূত্রটা কিন্তু আমি এখন ব্যবহার করব। তো আমাদের প্রতিদিনের এই প্রমাণটা দেখে দুইটা জিনিস লাভ হয়েছে। এক হলো সমীকরণের প্রমাণটা 2d সমান ভি ইনটু টি সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে গেল। আচ্ছা, এটা একটা ধারণা হইলো। আরেকটা ব্যাপার হচ্ছে দেখো ভি সমানুপাতিক টি, এটার ধারণা যদি আমাদের আগে হয়েছিল যে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, এটা দিয়ে আজকে একটা ইকুয়েশন দিয়ে আবার আমরা অঙ্ক করব। এবং 2d সমান ভি ইনটু টি থেকে আরেকটা কনসেপ্টও মাথায় রাখবো, সেটা হচ্ছে যে এখান থেকে আবার 2h সমান ভি ইনটু টি হতে পারে সমুদ্রের গভীরতা মাপার ক্ষেত্রে, সেটা মাথায় রাখতে হবে। আর কোনটা দ্বারা কি বোঝায় সেটা দেখো, ভি হচ্ছে শব্দের বেগ যেটা তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হয়, এবং এখানে যে বড় হাতের টি বা ক্যাপিটাল টি এটা কিন্তু টেম্পারেচার বা তাপমাত্রা, এবং ডি হচ্ছে উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব ডি, আর টি হচ্ছে সময়, এটা কিন্তু প্রতিধ্বনি শোনার জন্য যে প্রয়োজনীয় সময় সেটা, আর বি হচ্ছে তরঙ্গ বেগ। আচ্ছা, বেগটা অবশ্য দুইবার দেয়া আছে, আমরা দুইটাকে সেম রাশি দিই, ছোট হাতের বড় হাতের না দিয়ে। মানে দুই সমীকরণে তো এটা আসলে একবার দেখাইলেই হইতো, বিটাকে দুইবার দেখানোর কোনো দরকার নেই। আর আমরা একই টাইপের বিহি লিখি আসলে, মানে প্রথম সমীকরণও বিহি আছে, এটাও বেগ এটাও বেগ, কিন্তু দুইটাই আসলে শব্দের বেগ, ছোট হাতের বড় হাতের দেখানোর প্রয়োজনে। আচ্ছা, তো এর আলোকে আমরা এখন অঙ্কে চলে যাই। দেখো 1 নাম্বার অঙ্ক, একেবারে সহজ কিন্তু অঙ্কগুলো, কিন্তু আগেই বলছি দুই একটা অঙ্কে একটু জটিলতা থাকবে, তো যেগুলো বেশি সহজ সেগুলো আমি একটু সহজেই তোমাদের বলে দিব। দেখো কি দেখতে পাচ্ছি আমরা, পানি শূন্য কূপের উপরিতল থেকে শব্দ করলে 10 সেকেন্ডে প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়। এই যে কূপ থেকে শব্দ শুনতে, তার মানে টি সমান কত, 10 সেকেন্ড। এই যে টি সমান আমি 10 সেকেন্ড ক্লিয়ার করে দিলাম। পানি শূন্য কূপের উপরিতল থেকে, এখানে আমার একটা কনসেপ্ট হলো কি, যদি কূপের ভিতরে পানি থাকে তাহলে তো আসলে বায়ুতে শব্দের বেগ ব্যবহার করা যাবে না, আর কূপে যদি পানি না থাকে তাহলে কিন্তু বায়ুর শব্দের বেগ ব্যবহার করা যাবে, কারণ যেখানে পানি নাই সেই জায়গাটা কিন্তু অবশ্যই বায়ু গিয়ে দখল করে থাকবে, আমরা খুব ভালোভাবেই জানি। তাহলে পানি শূন্য কূপের উপরিতল থেকে শব্দ করলে 10 সেকেন্ডে প্রতিদিনই শুনতে পাওয়া যায়, তার মানে টি সমান 10 সেকেন্ড। এবার কূপের গভীরতা বের করতে হবে, তার মানে হচ্ছে এইচ সমান হোয়াট। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা সহজ কথা এখানে বলে দিই, সেটা হচ্ছে মাঝে মাঝেই আমরা যখন দেখব যে শব্দের বেগ সম্পর্কে কোনো ধারণা দেয়া নাই আমার প্রশ্নে, শব্দের বেগ সম্পর্কে, যে শব্দের বেগ কত, তাপমাত্রা দিলে আমরা জানি তাপমাত্রা থেকে শব্দের বেগ বের করার একটা সিস্টেম আছে। তো দেখা গেল যে তাপমাত্রা থেকে শব্দের বেগ বের করার কোনো সিস্টেমও পাচ্ছি না, শুধু শুধু তখন অটোমেটিক কিন্তু আমরা শব্দের বেগটা 332 নিয়ে নিব। তবে এটা নিয়ে একটু মানে আছে, কনসেপচুয়াল একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে যে আমি তো 332-এর কথা বললাম শব্দের বেগ, তো তোমাদের পুরনো বইয়ে 332 আমি যেটা বলবো, আর তোমার বর্তমান বইয়ে কিন্তু 332-এর জায়গায় আবার 330 লিখছে, কারণ সেখানে লাগছে জিরো তাপমাত্রায় শব্দের বেগ 330। সো তোমরা 330 দিয়ে করতে পারবা, সমস্যা হবে না। তো আমি আবারও বলি, এই যে আমি বললাম শব্দের বেগ 332, কোথায় পাইলাম? কোন শব্দের বেগ না বললে আমরা জিরো তাপমাত্রার শব্দের বেগটা নিব, সেটা 332 না 330?
দুইটা দিয়েই করা যাবে, আমি দুইটাই তোমাদের শেখাচ্ছি, কারণ হলো দুইটাই জানার দরকার আছে। আগের বই বা পুরনো তথ্যগুলো ছিল 332 মিটার পার সেকেন্ড আর বর্তমানে 330 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো দেখো তাহলে কি পেলাম, শব্দের বেগ 332, সময় এইচ গভীরতা বের করতে হবে। তো একদম সহজ ব্যাপার, দেখো ইকুয়েশন থেকে এই যে দেখো, তাহলে আমরা কি সমীকরণ ব্যবহার করব, এই প্রতিধ্বনি এই আচ্ছা কূপের গভীরতা আমরা জানি 2 এর সমান v * t। তো এটা আমরা কোথায় পাইলাম, ওই যে কূপের তোমার দূরত্ব বের করার জন্য যে সমীকরণ 2 এর সমান v * t, এখন বের করতে হবে কিন্তু h। তাহলে আরেকটা লাইন তোমাকে একটু কষ্ট করে লিখতে হবে যে h সমান v * t ডিভাইডেড বাই t। তো সব মানই তো তুমি জানো, মানটা বসে হিসাব করে ফেলো, অটোমেটিক রেজাল্টটা বের হয়ে যাবে। আর এখানে কিন্তু সময় 10 সেকেন্ড দেওয়া আছে, এখানে 10 সেকেন্ড বের করবে, এখানে কিন্তু ন্যূনতম সময় না, ন্যূনতম সময় 0.1 সেকেন্ড ছিল, এটা ন্যূনতম সময়ের ব্যাপারও না, এটা প্রতিদিনের শোনার জন্য টোটাল। আচ্ছা 2 নম্বরে চলে যাও, একটি পানি শূন্য কূপের গভীরতা 20 মিটার, তার মানে এবার কিন্তু আমার গভীরতাটা দেওয়া আছে, এই যে দেখো এটা কিন্তু আমার গভীরতা, গভীরতা এর সমান আছে আমার 20 মিটার। ওকে, তাহলে গভীরতা এর সমান 20 মিটার পাইলাম। আচ্ছা এবার বলছে কতক্ষণ পরে প্রতিদিনই শুনতে পাবো, তার মানে এবার আমাকে কিন্তু টি বের করতে হবে, কতক্ষণ সময়। তাহলে ইকুয়েশন কিন্তু আগেরটাই, আর সেই শব্দের বেগ আগের মতো 332 নিব, যেহেতু দেওয়া নাই। তাহলে এই যে আমরা জানি কি 2h সমান v * t, তাহলে টি বের করবে, এখান থেকে একটু ঘুরাই নেব সমীকরণটা, যেহেতু 2h সমান v * t, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে t সমান 2h ডিভাইডেড বাই v। আবারও বলি t সমান 2 * h ডিভাইডেড বাই v, তাহলে 2 * h, 2 তো 2 এ h এর মান 20 বসাবো, ডিভাইডেড বাই t, t দিয়ে ভাগ করে দিব, তো তাহলেই কিন্তু হবে। আচ্ছা আমরা ঠিক 1 আর 2 হয়ে গেল, এবার 3 নাম্বার প্রশ্নে চলে যাই। দেখো 3 4 একদম সহজ, কিচ্ছু না, আমার মনে একটু মুখে খালি বললেই হবে, আমি আর বেশি বলতে চাই না। দেখো এক ব্যক্তি পাহাড়ের নিকট দাঁড়িয়ে একটি শব্দ করলো, 2 সেকেন্ড পর প্রতিদিনই শুনতে পেলো, শব্দের দূরত্ব 332, না দিলেও পারতো, লোকটির দূরত্ব বের করো। এবার ওই যে প্রতিদিনই শোনার যে দূরত্ব সে 2d, মানে এবার হলো ডানে বামে, তো আমরা জানি ডানে বামে দূরত্ব হলে d লিখবো, আর উপরে নিচে হইলে h লিখবো, সোজা কথা। উপরে নিচে তো সমুদ্রের গভীরতা বা কূপের গভীরতার জন্য উপর নিচে h, এই যে এটা আগেরটার কিছুই না, শব্দের বেগ 332 দেওয়া আছে, সময় দেওয়া আছে 2 সেকেন্ড, পাহাড়ের দূরত্ব d, আগের সূত্রই 2d সমান v * t, শুধু d আর h। আবারও কনসেপ্ট ক্লিয়ার করি, সমীকরণের ফরম্যাট কিন্তু সেম, কখনো d হবে কখনো h হবে, কখন d হবে কখন h হবে কিভাবে বুঝবো, যদি অ্যাজ ইউজুয়াল দূরত্ব বের করতে বলে তাহলে আমরা d লিখবো, আর সমুদ্রের গভীরতা বা কূপের গভীরতার ক্ষেত্রে আমরা h লিখবো। পরেরটাও দেখো একই অঙ্ক, নদীর পাড়ে দাঁড়িয়ে এক ব্যক্তি হাততালি দিল, ওই শব্দ নদীর অপর পার থেকে ফিরে আসতে 1.5 সেকেন্ড সময় লাগলো আর কি, শব্দের বেগ 340 দেওয়া, তাহলে শব্দের বেগ 340, সময় লাগছে 1.5 সেকেন্ড। নদীর প্রশস্ততা d সমান ওয়াট, ওই একই, এপার থেকে শব্দ করছে ওপার থেকে বাধা পেয়ে ফিরে আসছে, এই তাহলে 2d সমান v * t। আচ্ছা তো এই যে দেখো দ্যাটস সময়টা, সময়ের ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করি তোমাদের। যেমন আমরা সমীকরণে 2d ব্যবহার করছি, তার কারণ কিন্তু আমার শব্দ ফিরে আসতে এবং যেতে টোটাল 2d দূরত্ব অতিক্রম করে, কারণ আমি শব্দ সৃষ্টি করছি, প্রতিফলক পর্যন্ত যেতে d আর আসতে d, অর্থাৎ টোটাল 2d দূরত্ব অতিক্রম করছে আমার শব্দ। আর 1.5 সেকেন্ড সময় লাগছে, কারণ কিন্তু এটা যাওয়া এবং আসার সময়, এই প্রতিধ্বনি ক্ষেত্রে কিন্তু যাওয়া এবং আসার সময়, এই যে ও নদীর অপর পার থেকে ফিরে আসতে এতক্ষণ সময় প্রতিদিন শোনা গেল। এখন যদি ফিরে আসার সময় বাদ দিয়ে শুধু যদি বলে যে যাওয়ার জন্য এত সময় লাগছে, তাহলে কিন্তু আবার হিসাব কিন্তু চেঞ্জ, তখন কিন্তু সময়ের ব্যাপারটা ভাবতে হবে, কারণ আমার এই সমীকরণের টি মানে কিন্তু শব্দ যাওয়া এবং আসা টোটাল সময়। আচ্ছা নাম্বার 5 সহজ একদম, কিন্তু 5-এ একটু অতিরিক্ত অংশ আছে যেটা যুক্ত করে দিচ্ছি তোমাদের। দেখো 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিদিনই শোনার জন্য মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, এই যে একটু আগে যেটা প্রমাণ করলাম 16.6, এখন সেটা 16.6 হবে না, এর কারণ কি, কারণ আমি তোমাদের প্রমাণ করাইছি 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য, আর এখানে আছে 32 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেই উৎস আর প্রতিফলকের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, যেহেতু ন্যূনতম কথাটা বলছে তার মানে সময় কিন্তু 0.1 সেকেন্ড। আবারও বলি, ন্যূনতম সময় যেহেতু বলছে তার মানে সময় ন্যূনতম দূরত্ব সময় 0.1 সেকেন্ড। 32-এ শব্দের বেগ বের করবো কিভাবে, এই যে দেওয়া আছে তাপমাত্রা থিটা সমান 32 ডিগ্রি সেলসিয়াস, শব্দের বেগ v সমান, এই সূত্রটা তোমাদের একদম এই চ্যাপ্টারের শুরুতে পড়াইছিলাম। দেখো 332 মিটার পার সেকেন্ড যোগ 0.6 * 32, আমাদের সূত্র ছিল 332 যোগ 0.6 * থিটা। 32 ডিগ্রি মানে থিটার জায়গায় 32, যত ডিগ্রি হবে থিটার জায়গায় তত, এই যে 351 পয়েন্ট এত, তার মানে শব্দের বেগ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে শুধু তাপমাত্রা দিলে শব্দের বেগ কিভাবে বের করা যায় সেই সিস্টেমটা কিন্তু এই যে অঙ্কের এখান থেকে তোমরা বুঝবা। শব্দের বেগ 332 যোগ 0.6 পর্যন্ত নির্দিষ্ট, আর এই 32 হলো 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে সময় কিন্তু 0.1 সেকেন্ড, কারণ ন্যূনতম দূরত্ব। তাহলে ন্যূনতম দূরত্ব d সমান ওয়াট, আমরা জানি 2d সমান v * t, তাহলে d সমান vt ডিভাইডেড বাই 2, এই যে 16.6 মিটার কিন্তু উত্তর হয় নাই, 17.56 হয়েছে। কেন 17.56 হয়েছে আশা করি সবাই বুঝছো, কারণ
এখানে শব্দের বেগ 332 নাই, সেটা 351, কারণ তাপমাত্রা চেঞ্জ। তাপমাত্রা দিলে শব্দের বেগ বের করা যাবে। আচ্ছা, লক্ষ্য করো 6 নাম্বার। হ্যাঁ, এটা একটু ভিন্ন টাইপের। 6 নম্বরের জন্য তোমাদের একটু কল্পনার জগতে চলে যেতে হবে, ঠিক আছে? আমার এখানে তো আর আমি চিত্র আঁকতে পারতেছি না, তুমি একটু কল্পনায় যাবা। দুটি সমান্তরাল পাহাড়ের মাঝে দাঁড়িয়ে এক ব্যক্তি বন্দুক থেকে গুলি ছুড়লো। দেখো, কল্পনায় থাকো। তার মানে দুইটি সমান্তরাল পাহাড়, তার মানে দুই পাশে দুইটি পাহাড়। হ্যাঁ, আমি হয়তো চিত্রে একটু বুঝাইতে পারি এরকম, যে আমি আমার মতো করে ছোট করি, যেমন এটা মনে করে একটা পাহাড়, এটা একটা পাহাড়, আমি যেরকম দেখাইলাম আর কি। জাস্ট তো দুই পাহাড়ের মাঝে দাঁড়াইয়া, তাহলে দুই পাহাড়ের মাঝে দাঁড়িয়ে কোন একজন ব্যক্তি একটা শব্দ করবে, মনে করো এই হচ্ছে তার অবস্থান, মাঝে দাঁড়িয়ে সে শব্দ করলো। আচ্ছা, একটা বন্দুক থেকে গুলি ছুড়লো। এখন বন্দুক থেকে গুলি ছুড়লে তো শব্দ সৃষ্টি হবে। আচ্ছা, এখন দুই পাহাড়ের মাঝে যেহেতু সে দাঁড়িয়ে আছে, তার শব্দ কিন্তু দুই দিকেই যাবে। শব্দ আটকে রাখবে কে? তো শব্দ কি করলো, 1.5 সেকেন্ড পর প্রথম প্রতিধ্বনি, 2 সেকেন্ড পর দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পেলো। এখন তোমার মধ্যে প্রশ্ন জাগে যে স্যার, তাহলে প্রতিধ্বনি দুইটা শোনা যায় কেন? প্রতিধ্বনি দুইটা শোনা যায়, এর কারণ হলো সে যে পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে, শব্দ তো দুই দিকে গেছে। তাহলে তুমি একটু দেখো, আমি চিত্রে বুঝাইতে চাইছি যে এই দিকের পাহাড়টা তার থেকে একটু কাছে আছে। আমি পাহাড়ের একটা নাম দিই, আমি মনে করলাম যে আমার এই পাহাড়ের নাম হচ্ছে এ, তার মানে এই পাহাড়টা ব্যক্তির কাছ থেকে একটু কাছে আছে সামান্য, আর বি পাহাড়টা আছে তার থেকে একটু দূরে। তাহলে অবশ্যই এ পাহাড় থেকে কিন্তু প্রতিধ্বনিটা আগে আসবে, সেটা আসছে 1.5 সেকেন্ড পরে। আর বি পাহাড় থেকে যে প্রতিধ্বনিটা আসছে সেটা আসছে 2 সেকেন্ড পরে। সেদিন বায়ুমণ্ডলের তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এবার তোমারে বের করতে বলছি পাহাড় দুইটির মধ্যবর্তী দূরত্ব। অঙ্কটা দেখো, তোমার কিন্তু বের করতে বলা হয়েছে পাহাড় দুইটির মধ্যবর্তী দূরত্ব, তার মানে এই যে দুইটি পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, এটা বের করতে বলা হয়েছে। আর এই পাহাড় দুইটির মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করব? এটা বের করার জন্য এখন আমরা যেটা করব সেটা হলো, যেহেতু ও মাঝে দাঁড়িয়ে শব্দ করবে, আমরা প্রথমে ব্যক্তিরা যে জায়গায় দাঁড়িয়ে শব্দ করলো, সেটাকে আমরা, এটাকে হয়তো একটা পয়েন্ট দিয়ে দিলাম এখানে, এক্স বিন্দুতে দাঁড়িয়ে শব্দ করলো। আমরা প্রথমে এক্স থেকে এর দূরত্ব বের করব, তারপরে এক্স থেকে বি এর দূরত্ব বের করব, তারপরে দুটা যোগ করব। তাহলে এক্স থেকে এর দূরত্বকে আমরা ধরবো D1। এক্স থেকে এর দূরত্ব হবে D1, মানে যেখানে দাঁড়িয়ে শব্দ করছে সেখান থেকে প্রথম পাহাড়, এটা বলছি কারণ এটা একটু কাছে। কাছের পাহাড়ের দূরত্ব D1 আর দূরের পাহাড়ের দূরত্ব D2। পরে আমি D1 আর D2 যোগ করে দিব। তো কিভাবে অঙ্ক করি দেখো, দেওয়া আছে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, শব্দের বেগ ওই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ যেভাবে বের করে একটু আগে যেটা করলাম, 332 যোগ 0.6 ইন্টু 30, 350। মনে করি প্রথম পাহাড়ের দূরত্ব D1 মিটার, তার মানে এই যে প্রথম পাহাড় D1। দ্বিতীয় পাহাড়ের দূরত্ব D2 মিটার। প্রথম পাহাড়ের প্রতিধ্বনি শোনার জন্য যে সময় লাগছে এই প্রথম পাহাড় থেকে ফিরে আসার জন্য T1, দ্বিতীয় পাহাড়ের প্রতিধ্বনি শোনার জন্য যে সময় লাগছে সেটা T2। এখন প্রথম পাহাড় বলো আর যেটাই বলো, আমরা জানি প্রথম ক্ষেত্রে আমরা জানি 2D সমান B ইন্টু T, কিন্তু আমি একটু পরিবর্তন করে লিখছি 2D1 সমান B ইন্টু T1। কারণ প্রথম পাহাড়ের দূরত্ব কিন্তু D1, এর জন্য লিখছি 2D1 সমান B ইন্টু T1। B মানে কিন্তু বেগ, এটার কোনো পরিবর্তন নাই। তাহলে যে 2D1 সমান B ইন্টু T1, এখান থেকে তুমি বের করবা হচ্ছে D1 এর মান। এখান থেকে কিভাবে D1 এর মান বের করবা, আমি তো বাকি রাখছি, তুমি পারবা। তুমি লিখবা D1 সমান B ইন্টু T1 ডিভাইডেড বাই 2। এখন B এর মান কিন্তু 350 আগেই পেয়ে গেছি। T1 এর মান কত, 1.5 সেকেন্ড ডিভাইডেড বাই 2 পেয়ে গেলাম। আবার দ্বিতীয় হিসাব করবা যে 2D2 সমান B ইন্টু T2। এখান থেকে তুমি D2 এর মান বের করবা, D2 সমান B ইন্টু T2 ডিভাইডেড বাই 2। তাহলে D1 বের করছো, D2 বের করছো। D1 হচ্ছে প্রথম পাহাড়ের দূরত্ব, D2 দ্বিতীয়টার দূরত্ব। এবার পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব দুইটা যোগ করে দেবো, অঙ্ক হয়ে যাবে। এই যে এটাই কিন্তু উত্তর, এখানে যা আসবে সেটাই রেজাল্ট। আমি একটু আলাদাভাবে এখানে বুঝাইছি যে তুমি D1 এর উত্তরটা পাবা 262.5, আর তুমি D2 এর দূরত্ব পাবা 350, আর তোমার রেজাল্ট হবে টোটাল 612.5 মিটার। মানে এটা একটু আলাদাভাবে দিয়ে দিছি। তো এটা কিন্তু আসলে অঙ্কের কোনো অংশ না, লাস্টে তোমাকে উত্তরটা, শুধু উত্তরটা না দিয়ে একটু আলাদাভাবে দিছি। D1 এর মান কত হবে সেটা জানাইছি, D2 এর মান কত হবে এবং যোগ করলে উত্তরটা কত হবে সেটা তোমাকে একটু সুন্দর করে জানায় দেওয়া হয়েছে। তো আশা করি এটা বুঝতে পারছো। 6 এর মতো কিন্তু সৃজনশীল থাকবে অনেক, এই জন্য 6টা একটু ভালোভাবে বুঝতে হবে। 7 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম অঙ্ক, দেখো এটা আমাদের বইয়ে আছে, মেন বইয়ের অঙ্ক এটা, বাকি অঙ্কগুলো কিন্তু মেন বইয়ের না। আচ্ছা, আজকেও মেন বইয়ের একটা অঙ্ক দিচ্ছিলাম, তোমরা বাড়িতে করছো, এটা কিন্তু একদম সহজ ছিল, একেবারে পানির মতো সহজ। তো এটা একটু দিচ্ছি মেন বইয়ের, এটা তার চাইতে আরেকটু কঠিন, তো আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই, মেন বইয়ের মতো করে বুঝাইনি, আমার মতো করে। কোন জায়গায় শীতকালে তাপমাত্রা 10 ডিগ্রি, শব্দের বেগ 332। তাহলে এই যে 10 ডিগ্রি সেলসিয়াস যেটা শীতকালে তাপমাত্রা, আর ওই শীতকালে শব্দের বেগ 332। গ্রীষ্মকালে তাপমাত্রা 30 হয়ে গেছে, শব্দের বেগ কত? তাহলে দেখো, একটা তাপমাত্রা দিছে, ওই তাপমাত্রায় বেগ দিছে, আরেকটা তাপমাত্রা দিছে, সেই তাপমাত্রায় বেগ বের করতে বলছে। এটা বের করার জন্য একটা আলাদা ফর্মুলা আছে।
যে ফর্মুলাটা মূলত আমাদের বানানো ফর্মুলা, কারণ আমাদের বইয়ে একটা ফর্মুলা ছিল যে বি সমানুপাতিক √T, সেখান থেকে আমরা এরকম একটা ফর্মুলা বানাতে পারবো V1 ডিভাইডেড বাই V2 সমান √T1/T2। এই সূত্রটা আমরা বানাতে পারবো। কারণ বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক কি? বেগের সাথে তাপমাত্রা আমরা জানি ওই যে উপরে যে সূত্র ছিল যে বেগ হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এই যে বেগ হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। আমরা জানি সমানুপাতিক যদি থাকে তাহলে কিন্তু সোজা সমীকরণ বানানো যায় V1 ডিভাইডেড বাই V2 সমান T1/T2। আর ব্যস্তানুপাতিক হইলে হয়তো V1 ডিভাইডেড বাই V2 সমান T2/T1। তো যেহেতু সমানুপাতিক তাই V1 ডিভাইডেড বাই V2 সমান T1/T2। কিন্তু সমানুপাতিক মানে তো সরাসরি তাপমাত্রার সাথে সমানুপাতিক না, বর্গমূলের সমানুপাতিক। এজন্য V1 ডিভাইডেড বাই V2 সমান √T1/T2। আচ্ছা, অঙ্কে যাই। দেখো দেওয়া আছে আমরা শীতকালে তাপমাত্রাকে T1 ধরলাম 10 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এটাকে তাপমাত্রাকে কেলভিন বানাইতে হবে। কেন? কারণ আমার এই যে টি দিয়ে যে প্রকাশ করছি তাপমাত্রা, আমরা জানি তাপমাত্রাকে যখন টি দ্বারা প্রকাশ করা হয় এটার একক হয় কেলভিন, আর তাপমাত্রাকে যখন থেটা দ্বারা প্রকাশ করা হয় তখন একক হয় সেলসিয়াস। যেমন এই যে এখানে কিন্তু ছিল থেটা, এই থেটা মানে কিন্তু এটা সেলসিয়াসে মান বসায় আছে 30 ডিগ্রি, কিন্তু এখানে কিন্তু আসছে টি মানে কিন্তু কেলভিনে বসাইতে হবে। এই জন্য T1 হচ্ছে 10 + 273 283 কেলভিন শীতকালে তাপমাত্রা। এবার গ্রীষ্মকালে তাপমাত্রা T2 30 ডিগ্রি সেলসিয়াস, 30 + 273 অর্থাৎ 303 কেলভিন। এবার শীতকালে শব্দের বেগ, যেহেতু শীতকালে তাপমাত্রা T1 ধরছি, সুতরাং শীতকালে শব্দের বেগ ধরবো V1। আর গ্রীষ্মকালে যেহেতু তাপমাত্রা T2 ধরছি তাই শব্দের বেগ ধরবো V2। এরপরে ফর্মুলা, এখন এখান থেকে কিন্তু তোমাকে V2 বের করতে হবে। উত্তরটা দিয়ে দিচ্ছি নিচে আলাদাভাবে, কিন্তু অঙ্কটা তো তোমাকে করতে হবে। কিভাবে করবা তার জন্য আমি একটু নির্দেশনা দিয়ে দিই। এটা তুমি সরাসরি এবার স্কোয়ার করবা। বই দিক স্কোয়ার করলে উপর হবে V1 স্কোয়ার ডিভাইড বাই V2 স্কোয়ার সমান T1 ডিভাইডেড বাই T2। এটা অথবা আরেকটু কাজ করতে পারি আমরা, √ওভার নাও স্কোয়ার নাও করতে পারি, এটাকে আমরা উল্টে ফেলবো। যেহেতু V2 মানটা দরকার, এটা কিন্তু নিচে রাখলে হবে না। এবার এটা বজ্রগুণন করে, মানে এটাকে ঠিক বজ্রগুণন করা বলে না, মানে ঠিক উল্টে ফেলাও। বইটি উল্টে ফেললে উপরে হবে V2 ডিভাইড বাই V1 সমান ডান দিকে হবে T2 ডিভাইড বাই T1 এর উপর √ওভার। তো তারপরে V2 ডিভাইড বাই V1, যেহেতু V1টাকে বাম দিক থেকে ডান দিকে নিলে V1 কে গুণ হবে, তার মানে তখন V2 সমান দাঁড়াবে T2 ডিভাইডেড বাই T1 √ওভার, আর বাইরে গুণাকারে V1 মান বসায় এটা উত্তর হবে। আর তুমি যদি এটাকে স্কোয়ার করে বজ্রগুণন করে তারপর V2 বের করে, সেটা তোমার ইচ্ছা। তুমি এটাকে যে কোনো সিস্টেমেই করতে পারবা, কোনো সমস্যা হবে না। তো আশা করি, বা শেষের দুটো অঙ্ক একটু জটিল আমি বললামই, 6 নম্বর এবং 7 নম্বর একটু মনোযোগ দিলে 6 এবং